সকলকে নমস্কার। তো চায়না নিয়ে শুরু করেছিলাম আগের ভিডিওতে, তো আজকে সেটাই কন্টিনিউ করব। তো এই চায়না যেটা বলেছিলাম আগের ভিডিওতে, তিব্বত, যেই তিব্বত ভারত আর চায়নার সংযোগের সেতু ছিল, আজকে বলবো সেই তিব্বতই আবার কি করে ভারত আর চায়নার দ্বন্দ্বের প্রধান কারণ হলো। তো যখন আগের ভিডিওতে বলেছি যে কিভাবে ভারতীয় সভ্যতার সংস্কৃতি তিব্বতে, তারপর তিব্বতের মাধ্যমে চায়নাতে ছড়িয়ে পড়ল। তো যখনই এই কথাটা হয় যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এই সংস্কৃতি কথাটা কিন্তু ভীষণ ভারী, এটা কিন্তু কোনো হালকা কথা নয়। কারণ আমি কোনো এক ভিডিওতে, কোনো একটি দুটি ভিডিওতে আমি অনেক আগে বলেছিলাম যে ভারতবর্ষের সাথে যখন অখণ্ড ভারত ছিল তখনও এখনও ভারতের সাথে পৃথিবীর বাকি সকল দেশের মূল পার্থক্যই একটা জায়গায়। ভারতের যে জাতীয়তাবাদ সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কালচারাল ন্যাশনালিজম, আর বাকি সকল দেশের, আজকে ইউরোপ বলুন, আমেরিকা বলুন, সকল দেশের হচ্ছে রাজনৈতিক জাতীয়তাবাদ বা পলিটিক্যাল জাতীয়তাবাদ বা সার্বভৌমত্ব। যখনই এই সংস্কৃতি হয় কথাটা, একটি সংস্কৃতির উপরে বেস করে গড়ে ওঠে একটা গোটা সিভিলাইজেশন। একটা সংস্কৃতি ঠিক করে দেয় যে একটি দেশের মূল্যবোধ কী হবে, আর সেই মূল্যবোধের উপরে নির্ভর করে যে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। যেরকম সারা ভারতে, আর যখনই আমার এটা বলতে, ভারতের সংস্কৃতি মানেই সেটা হিন্দু সংস্কৃতি, ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদ মানেই সেটা হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতি। কারণ সেই সময় হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতি, হিন্দু শাস্ত্র ছাড়া আর কিছুই ছিল না। পরবর্তীকালে যে বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের সৃষ্টি হয়েছে, তাও সেই ভারতীয় যে প্রথম বেস ফাউন্ডেশন হিন্দু ধর্ম, তার পথে অনুসরণ করেই বা তার ইনফ্লুয়েন্সেই তাদের রীতিনীতি, মতবাদ, আচার আচরণ সব কিছু প্রভাবিত। তো সেই কারণে এই চারজনে মিলে, এই চারটে ধর্ম মিলে যে বলয় সৃষ্টি করেছে, সেই বলয়ের শক্তিতেই আজকে ভারতের সভ্যতা, সংস্কৃতি সব কিছু দাঁড়িয়ে রয়েছে। কারণ এরা চারজনেই শুধুমাত্র শান্তির প্রতীক, শান্তির বাণী, অন্যকে ভালোবাসা, শুধু এটুকুই শিখিয়েছে। আর চায়নার ব্যাপারে আর 2 থেকে 3টে ভিডিওস করব, যেটা চায়নার ব্যাপারে না বললেই নয়, যেটা বলার পর অনেক কিছু ক্লিয়ার হবে। তারপর থেকেই আমি শুরু করব একদম বর্তমান পরিবেশে বা পরিস্থিতিতে ভারতবর্ষে আর ভারতবর্ষের চারপাশে কি কি ঘটছে সেসব নিয়ে আলোচনা করা শুরু করব। পিছনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার, আমি বারবার এর আগেও বলেছি, পিছনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে করে বর্তমানে কি ঘটছে সেটা সহজেই লিঙ্ক করা যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার যেই ভিডিওটাতে, আমি আবারও অনুরোধ করব যারা এখনও শোনেননি, কারণ ওগুলো না শুনলে কিন্তু তাহলে কিছুই জানা হলো না, কিছুই ক্লিয়ার হলো না। আমি পার্ট 1 থেকে পার্ট 9 অবধি যে আমেরিকার পার্ট বাই পার্ট কি কি ঘটনা আমেরিকার ঘটেছে, আমেরিকার কখন ইউএস ডলার রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেয়েছে, তারপরে রিজার্ভ কারেন্সি থেকে ফিয়াট কারেন্সি হলো, কেন না ওই পিছনে যে গোল্ড ব্যাকিং ছিল কারেন্সির, সেই গোল্ডটাকে হাটিয়ে দিল, কি কারণে হাটিয়ে দিল, তারপর গালফ কান্ট্রিজের সাথে চুক্তি করে পেট্রো ডলার হলো, পেট্রো ডলার হয়ে কি কি তাণ্ডব করে গেছে সারা পৃথিবীতে। আমি প্রায়ই এই কথাটা উচ্চারণ করি, ফ্রি প্রিন্টিং ডলার, ফ্রি প্রিন্টিং ডলার। আমি জানি এটা শুনে অনেক বাংলাদেশি যারা আমেরিকানস বা এনআরআই, তাদের বুকে কষ্ট হয়, কিন্তু যা সত্যি তা তো সত্যি, অস্বীকার করা যাবে না। যে ফ্রি প্রিন্টিং ডলার বারবার কেন বলি, কারণ তার পিছনে, যে কারেন্সির পিছনে কোনো ব্যাকিং নেই, আর ব্যাকিংটা ওরাই সরিয়ে দিয়েছিল। আর কেন সরিয়ে দিয়েছিল, কী কারণে, তারপর থেকে এতদিন অবধি কীভাবে ডলারের হেজিমনি চালিয়ে গেছে, এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো না জানলে বর্তমানে কি কি ঘটছে, কেন এত ঋণ হলো, এই ঋণ হলো বলে কি কি এখন ঘটনা ঘটিয়ে যাচ্ছে, সেই কিচ্ছু কিন্তু বোঝা যাবে না আমি যখন বর্তমানের ডিসকাশন শুরু করব। তো আমি আবারও অনুরোধ করব, আপনারা একবার গিয়ে সময় করে ওই 1 থেকে 9খানা ভিডিও আছে, ওটা একটু শুনে নেবেন। আর এই চায়নার ব্যাপারেও যেটা যা বলছি একটু জেনে নেবেন, তারপরেই আমি বর্তমান পরিস্থিতির ডিসকাশনে চলে যাব। যেটা বলছিলাম, যেরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছিলাম, যে আমি একটা ভিডিওতে যখন বলেছিলাম যে কিভাবে পেট্রো ডলার দিয়ে এই গালফ কান্ট্রিজ, ভারতের ভারতীয় উপমহাদেশে, এমনকি গালফ কান্ট্রিজগুলোকেও র্যাডিক্যালস বানানো হয়েছে, র্যাডিক্যালিজম ছড়ানো হয়েছে। তার মূলে কে ছিল, তার মূলে আমেরিকার ডলার দিয়ে করেছে, কিন্তু মূলে কার হেল্প, সেই সৌদির হেল্প নিয়ে এসব করেছে। আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে, সেই সৌদির প্রিন্সই
এখন উঠে পড়ে লেগেছেন যে এত বেশি পুরো দুনিয়া র্যাডিকালাইজড হয়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য উনি এখন উদ্যোগ নিচ্ছেন। তো তখন একজন দিদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, আচ্ছা সেই জন্যই কি এখন সৌদিতে স্কুলে স্কুলে রামায়ণ মহাভারত গীতা পড়ানো হচ্ছে ওদের ভাষায়? একদম ঠিক ধরেছিলেন। এই যে লিঙ্ক করতে পারা যে কোন ঘটনা কি কারণে কোথায় হচ্ছে, এই কারণেই কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেওয়া। যেরকম আমার শেষ ভিডিও যেখানে আমি বলেছি কিভাবে আমাদের সাস্টেনেবল ইকোনমি মডেল থেকে আমরা সেভিংস মেন্টালিটি শিখেছি, তো একজন কমেন্ট করেছেন ওখানে যে এই জন্যই মা ঠাকুমারা কি ভাত রান্না করার সময় এক মুঠো করে চাল সরিয়ে রাখতেন। একদম ঠিক। তো এই মা মেয়ে, আমি তো সবসময় বলেছি যে মেয়েরাই সমাজ তৈরি করে, আর ভারতবর্ষের এই যে শিক্ষা সংস্কৃতি সভ্যতা যেটা সব সময় মেয়েদের মাধ্যম দিয়েই জেনারেশন আফটার জেনারেশন বয়ে চলেছে, হ্যাঁ, যেটা কমিউনিস্টরা পুরো নষ্ট করেছে। এখনকার মেয়েদেরকে ইন্ডিভিজুয়ালিজম আর ফেমিনিজমের নামে ওক বানিয়ে ছেড়ে দিয়েছে পুরো মহিলা সমাজকে। সেই সব নিয়ে তো আমি পরে সমাজের কি কি নষ্ট হয়েছে কমিউনিস্টদের দ্বারা সেসব তো আমি ধীরে ধীরে আলোচনা করতেই থাকবো। তো মহিলারাই হচ্ছে সব কিছু একটা সমাজ তৈরি, যারা অনেক সময় জেনে বা না জেনে, কেউ কেউ জানতেন কেউ কেউ জানতেন না, তবু প্র্যাকটিস বশত যে আগে মা করেছে সেটা দেখে শেখা, সেটা দেখে শেখা, যে কিন্তু তার পিছনে যে ইকোনমি জড়িয়ে আছে। প্রত্যেকটি আমাদের কালচার সংস্কৃতির প্রত্যেকটি কাজে কোনো না কোনোভাবে ইকোনমিক্যাল বেনিফিট এবং সামাজিক বেনিফিট জড়িয়ে আছে, জড়িয়ে ছিল বলেই কিন্তু সেগুলো হয়ে এসছে, যেটা কমিউনিস্টরা মিথ্যে খারাপ ভুল ব্যাখ্যা করে সব সময় চেষ্টা করে গেছে কিভাবে আমাদের ধর্মকে সভ্যতাকে সংস্কারকে ধুয়ে মুছে সাফ। প্রবলেমটা একটা জায়গাতেই, সেটা আমি পরবর্তীকালে আবারও বিস্তারিত আলোচনা করব, যে এই যে বারবার বলছি যে মহিলারাই জেনারেশন আফটার জেনারেশন সমাজ সংস্কৃতির সমস্ত কিছু সভ্যতাকে বয়ে নিয়ে চলেছেন। এবারে প্রবলেম একটা জায়গাতেই হয়ে গেছে যে অনেক জেনারেশনে কাজ করে গেছে, দেখে দেখে শিখেছে, কিন্তু তার পিছনে কি কারণ জড়িয়ে আছে সেটা জানার প্রয়োজন মনে করেনি, বা সেই নলেজটা পাস করা হয়নি, যেটা সুযোগই কিন্তু কমিউনিস্টরা নিয়েছে। যে আজকে মা ঠাকুমা কেন সকালবেলা উঠে উঠোনে ঝাড় দেন, ভোরবেলা উঠে কেন উঠোনে জল ছিটিয়ে দেন, আমি সেই সমস্ত কিছু নিয়েও পরবর্তীকালে ভিডিওয়ে আসবো, যে প্রত্যেকটি সংস্কৃতির পিছনে সায়েন্স এবং ইকোনমিক্যাল বেনিফিট, প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি কাজের পিছনে কিভাবে ইকোনমিক্যাল বেনিফিট এবং সংস্কৃতির সামাজিক বেনিফিট জড়িয়েছিল। তো এই নলেজটা পরপর পাস হয়নি বলে, অনেক সময় কাজ হয়েছে কিন্তু নলেজ পাস হয়নি বলে কমিউনিস্টরা ঝাঁপিয়ে পড়ে সেটার খারাপ ব্যাখ্যা করে সেটাকে ভুল বুঝিয়ে সেটাকে ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কারণ অনেক সময় আমরা যদি মাকে প্রশ্ন করেছি যে তুমি এটা কেন করছো, মা উত্তর দিতে পারছে না। তো এইখানেই হচ্ছে সমাজে গ্যাপগুলো থেকে গেছে। জলই জীবন, এক্ষেত্রেও সেই আমি আগে একটা ভিডিওতে, যেটা আমার 9th ভিডিও ছিল, যেখানে বর্তমান রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টগুলো কী কী আর কাশ্মীর কনফ্লিক্ট নিয়ে কথা বলেছিলাম, যে জায়গাটায় বলেছিলাম যে কোন টাইমে পাকিস্তান একটা অ্যাব্রাপ্ট ডিসিশনের ফলে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, দ্বিজাতি তত্ত্ব। তো তখন পাকিস্তান বুঝলো যে এই কাশ্মীর এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছে যে তাড়াতাড়ি এর দখল নিতে হবে, কারণ জল চাই, যে জল ছাড়া পাকিস্তান বাঁচবে না, আর সেই জল কৃষিকাজ ব্যবসা সব কিছুর কাজে সেই জল লাগবে। তো জলের কন্ট্রোল নিতে গেলে তাড়াতাড়ি কাশ্মীরকে কন্ট্রোলে নিতে হবে। এখানেও সেই একই ঘটনা। সেই তিব্বতকে বলা হয় ওয়াটার টাওয়ার অফ এশিয়া। তিব্বতে রয়েছে সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার ডিপোজিট, যেখান থেকে এই ফ্রেশ ওয়াটার ডিপোজিট থেকে উৎপন্ন হওয়া নদীমালা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, তারপর ভিয়েতনাম, কম্বোডিয়া সমস্তখানে এর বিস্তার। তো এই নদীর তীরবর্তী যা যা অঞ্চল গড়ে উঠেছে তার কৃষি শিল্প সমস্ত কিছু, এই সবকটি দেশের কৃষি শিল্প সব কিছু এই নদীর জলের উপরে নির্ভর করে রয়েছে। এই জলের সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স মানে নদীগুলি কি কি? ইয়াংজি হুয়াংহো, যা তিব্বত হয়ে উৎপন্ন হয়ে চায়না দিয়ে গেছে। তারপর ওদিকে হচ্ছে মেকং বলে একটি নদী, সে হচ্ছে চায়নার মধ্যে দিয়ে মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামে গেছে। ব্রহ্মপুত্র, যে ভারত হয়ে বাংলাদেশের দিকে গেছে। আর ইন্দাস ভ্যালি, সিন্ধু নদ, সে গেছে ভারত হয়ে পাকিস্তানের দিকে। ইরাবতী নদী কিছুটা তিব্বতে উৎপন্ন হয়েছে, তারপরে গেছে মায়ানমারে। তিব্বতকে কিন্তু পৃথিবীর 3rd পোল বলা হয়। কেন? কারণ আর্কটিক আর আন্টার্কটিকের পরে সবচেয়ে বেশি ফ্রোজেন ওয়াটার ডিপোজিট 37,000 গ্লেশিয়ার রয়েছে এই তিব্বতে। এই বরফ গলা জলই কিন্তু এই নদীগুলোর জলকে মিষ্টি জলে পরিপূর্ণ করে রাখে।
এমনকি এই এশিয়ার যে মনসুন কন্ট্রোল, যে রেনফল, ভারত, চায়না, নেপাল, ভুটানের যে রেনফল, সেই রেনফলও কিন্তু কন্ট্রোল করে। আমরা কিন্তু সবাই এই সব জিনিস ইতিহাস আর ভূগোলে পড়েছি। দুর্ভাগ্যের বিষয় আমরা শুধু গড়গড় করে মুখস্থ করেছি পরীক্ষায় পাশ করার জন্য। এগুলোর যে গুরুত্ব কতখানি তা সেদিনও বুঝিনি, আজও বুঝি না। তো এই সব দিয়ে আমি এটাই বুঝালাম যে এই তিব্বতের স্ট্র্যাটেজিক গুরুত্ব কতটা, ঠিক যেরকম কাশ্মীরের ছিল, যার জন্য পাকিস্তান তাড়াতাড়ি করে কিভাবে কন্ট্রোল নেবে তার চেষ্টা করলো, কারণ স্ট্র্যাটেজিক লোকেশনে ছিল, এই তিব্বতেরও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ততটাই বেশি। এমনকি এটা তো 1949 অবধি তিব্বত একটি স্বাধীন দেশ ছিল। সংস্কৃতির মাধ্যমে সমস্ত দেশের সঙ্গে কিন্তু সুসম্পর্ক ছিল, চায়নার সাথেও তাই। এবারে এটা তো খুবই স্বাভাবিক যে তিব্বতের কন্ট্রোল নেবে, সে পুরো জলের রিসোর্সের কন্ট্রোল পেয়ে যাবে। আর এটা তো শুধু জলের কথাই বললাম, এছাড়া তিব্বত ছিল কিছু মিনারেলস, 126 আইডেন্টিফাইড মিনারেলস আর রেয়ার আর্থ মিনারেলস, মানে যেটাকে আমরা দুর্লভ মিনারেলস বলি, তারও উৎস ছিল কিন্তু এই তিব্বত। সোনা, রূপা, তামা, ইউরেনিয়াম, সমস্ত কিছুর। আজকের দিনে আমরা জানি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতে গেলে রেয়ার আর্থ মিনারেলস কতটা দরকার। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধই হচ্ছে, বা যে কোনো প্রকার ডিল হচ্ছে, বা যে কোনো প্রকার কথোপকথন হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ওই রেয়ার আর্থ মিনারেলসের উপরে পাওয়ার নিয়ে। আর এখন আপনারা একটু আধটু খবর, নিউজ চ্যানেল, খবরের কাগজ জানলেই দেখতে পাবেন যে রেয়ার আর্থ মিনারেল নিয়ে কার সাথে কার কী কী ডিল চলছে। আর এই চায়নার কাছে প্রায় 70%-এর মতো পুরো পৃথিবীর রেয়ার আর্থ মিনারেল রয়েছে কিন্তু বর্তমান সময়ে। এই জলের রিসোর্স, মিনারেলস, রেয়ার আর্থ মিনারেলস, সব কিছুর রিসোর্স মিলে তিব্বতকে প্রচণ্ড সেন্সিটিভ করে তোলে। কার কাছে? সিপিসির কাছে। আর এই সিপিসিকে কমিউনিস্ট পার্টি অফ চায়না। তো এই কমিউনিস্ট পার্টি অফ চায়নার দখল নেওয়ার পরেই কিন্তু 1950-এ তিব্বতেরও দখল নিল। আর এই ইনভেশনকে কমিউনিস্ট পার্টি অফ চায়না কি নাম দিল, কি বলে প্রচার করলো, যে এটা হচ্ছে লিবারেশন আর রিইউনিফিকেশন অফ চাইনিজ টেরিটরি বলে প্রচার করে দিল। আর সব থেকে মজার কথা হচ্ছে, ভারতে বসে আমাদের মহান কমিউনিস্টরা এই ইনভেশনকে সম্পূর্ণরূপে সমর্থন করলো। যারা, আমি সমর্থন বললাম কারণ আমি তো আর কমিউনিস্ট নই যে নোংরা ভাষা প্রয়োগ করব, দালালি এই ওই সেই, তো আমি সমর্থন বললাম। তো এই পূর্ণ সমর্থন দিল যারা সম্পূর্ণরূপে তাদের একটাই স্লোগান দিতে থাকে যে সবার সমান অধিকার চাই, সকলের সমান খাদ্য চাই, বস্ত্র চাই, এই চাই ওই চাই। তারা এই দখল করে তিব্বত নিয়ে নেওয়া, তার ওয়াটার রিসোর্সে কন্ট্রোল নেওয়া, এসবের ব্যাপারে তারা সব কিছু তখন ভুলে গেল। আমাদের ভারতের মহান কমিউনিস্টরা বলতে থাকলো একদম ঠিক কাজ করছে, তিব্বতকে কন্ট্রোলে নিচ্ছে, কারণ তিব্বত ফিউডাল থিওক্রেসি এটা করে ভেঙে দিচ্ছে, আর তিব্বতকে পিসফুলি লিবারেট করছে। তারা একবারও ভেবে দেখলো না যে এইভাবে তিব্বত কন্ট্রোল করার ফলে এর খারাপ প্রভাব, এর ক্ষতি কিভাবে ভারতকে করতে পারে। ও আমি ক্ষমা চাইছি, ওরা ভাববেই বা কী করে, কারণ যে পার্টির আইডিওলজি বিদেশ থেকে ধার করা, বিদেশ থেকে নিয়ে এসে ভারতবর্ষে ঢোকানো হয়েছে, যারা কার্ল মার্কসকে পিতা বানিয়ে বসে আছে, তারা ভারতের কিসে ক্ষতি হবে তাদের তো তাতে দুঃখ হওয়ার কোনো কথা নয়। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এক্সট্রিম ক্যাপিটালিজম যখনই সোসাইটিকে এক্সপ্লয়েট করে, সোসাইটির ধন সম্পদ সমস্ত কিছু এক্সট্র্যাক্ট করে, শোষণ করে, তখনই কিন্তু কমিউনিজমের জন্ম হয়। এবারে আমি বলবো যে ফরেন ইম্পেরিয়াল পাওয়ার এরা কিভাবে চায়নাকে গরিব বানিয়েছিল। এই ফরেন ইম্পেরিয়াল পাওয়ার কারা? ইউএস, ব্রিটেন, তারপর রাশিয়া, জাপান, ফ্রান্স, এরা সবাই। ভারতের মতো কিন্তু চায়নাতে কোনোদিনও ডিরেক্টলি কোনো কলোনি বা উপনিবেশ ছিল না এই ফরেন পাওয়ারদের, কিন্তু কিছু প্রধান প্রধান ট্রেড এরিয়া যেরকম সিটিজ, রেলওয়ে, পোর্ট, এগুলোতে ফরেন কন্ট্রোল ছিল। কিভাবে হয়েছিল? 1842, মানে 1839 থেকে 42 আর 56 থেকে 60 এই সময়টায় আফিম যুদ্ধ হয়েছিল, আফিম ওয়ার। ওটা নিয়ে আপনারা একটু দেখে নেবেন, আমি ওটা নিয়ে আর বলছি না। তো সেই আফিম যুদ্ধতে চায়না হেরে গেল। যেই হেরে গেল তখনই কিন্তু চায়নাকে বাধ্য করা হলো কিছু আনইকুয়াল ট্রিটি সাইন করতে। তো যার ফলে চায়না বাধ্য হলো প্রধান এরিয়াগুলো, বিশেষ করে পোর্ট, এই সব জায়গাগুলো খুলে দিতে। আর সেখানে তারপরে আর ফরেনের সবাই এসে সেখানে ব্যবসা বাণিজ্য, বসতি গড়ে ওঠা, ব্যবসা বাণিজ্য, এমনকি ফরেন সৈন্যরাও প্রবেশ করা শুরু করে দিল। আর সব থেকে
আরও একটি জিনিস হচ্ছে যে এদের উপরে কিন্তু চাইনিজ ল কার্যকরী ছিল না। আর এর আগেও, এই আফিম যুদ্ধের আগেও ফরেন থেকে লোকজন এসে অর্থনৈতিক সুবিধা ভোগ করতো চায়নায়, ঠিক যেরকম ভারতে করতো, অর্থনৈতিক সুবিধা ভোগ, ব্যবসা বাণিজ্য এগুলো করতো। কিন্তু এই আফিম যুদ্ধে হেরে যাওয়ার পর অনেক অনেক প্রধান জায়গায় এই ফরেন পাওয়ার পুরো কন্ট্রোলে নিয়ে নিল। আরও যদি বিস্তারিত বলতে চাই তাহলে কাস্টমস, রেলওয়ে, মাইনিং রাইটস, ব্যাংকিং, তারপর ট্রেড, ট্যাক্স, সমস্ত কিছু ফরেন এই ইম্পেরিয়াল পাওয়াররা নিজের কন্ট্রোলে নিত। চায়না নিজে নিজের ট্যাক্স কিন্তু নির্ধারণ করতে পারতো না। এমনকি এই চায়নাতে যে পশ্চিম মানে ওয়েস্টার্ন মিশনারিজ যারা ছিল তাদের আবার লিগাল প্রোটেকশন ছিল। কোনো কারণে যদি কোনো চাইনিজের সাথে এদের কারোর মানে ফরেনার কারোর ডিসপুট বা প্রবলেম হয়, সেই কোর্টের হিয়ারিং হতো কিন্তু ফরেন কোর্টে, চাইনিজ কোর্টে নয়। তো এই অবস্থা ইম্পেরিয়াল পাওয়ারগুলো করে ছেড়েছিল চায়নার লোকের অবস্থা, এই অধার্মিক ইকোনমিক। এই যে আমি আগে বলেছি যে 1 থেকে 1700 সাল অবধি ভারতবর্ষ চায়না মিলে প্রায় 40% 50% জিডিপি দিত পৃথিবীকে একাই। তো যতদিন ওই ধার্মিক ইকোনমি ছিল, তারপরে এরা অ্যাব্রাহামিক রিলিজিয়ানের এরা প্রবেশ করলো, এই ফরেন ইম্পেরিয়াল পাওয়ার, আর তারপরে এই ইকোনমিকে অধার্মিক বানিয়ে চায়নার অবস্থা খারাপ করে ছেড়ে দিল। এই পরবর্তীতে এটাই বলবো যে এই কমিউনিস্ট পার্টি অফ চায়নার কি ঘটনা ঘটালো। আর কোনো এক সময় পরবর্তীকালে এটাও আলোচনা করব যে কিভাবে প্রথমে ইউরোপে, তারপর এই ক্যাপিটালিজমকে কাটতে বা কাউন্টার করতে কিভাবে প্রথমে ইউরোপে, তারপর পৃথিবীর ধীরে ধীরে সমস্ত জায়গায় এই কমিউনিজম ছড়িয়ে পড়ে। কিন্তু যেহেতু আবারও আগেও বলেছি, কমিউনিজমের কোনো ফুলপ্রুফ ইকোনমি মডেলই নেই, কোনো স্ট্র্যাটেজি, ভিশন, রোডম্যাপই নেই। তো বেশিরভাগ জায়গা থেকেই, প্রায় সব জায়গা থেকেই ওয়াইপ আউট হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। আবারও বলবো, এই ক্যাপিটালিজম, কমিউনিজম এরা সবসময় ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী। এরা কখনো ফ্যামিলিকে গুরুত্ব দেয় না, যেই ফ্যামিলি একটা সমাজ রাষ্ট্র তৈরি করার মূলে থাকে। তো এরা সবসময় সেই ফ্যামিলির প্রথা, রীতি, যা কিনা ইকোনমিক্যাল বেনিফিট সবসময় দিয়েছে সমাজকে, রাষ্ট্রকে, সেই প্রথা, রীতি, সংস্কার, আচার সমস্ত কিছুকে নষ্ট করেছে দুজনেই, ক্যাপিটালিজমও কমিউনিজমও।